ওসমান হাদি হত্যা নিয়ে সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এক বক্তব্যের পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ভারতের পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবি যদি বিন্দু মাত্র সত্য হয়, তবে এটি সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িয়ে আছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার বাংলাদেশের ওসমান হাদি মামলায় শুভেন্দু অধিকারী এবং অমিত শাহ আটক হয়। মমতা ব্যানার্জির বক্তব্যে এই দুইজন মূল অপরাধী, এদের শাস্তি হচ্ছে আজকে। এই নিয়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সহ সম্পূর্ণ ভারত তোলপাড়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের ইতিহাসের সবচাইতে আলোচিত যে ঘটনাটি, সেটি হলো শরীফ ওসমান হাদিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার সেই ঘটনাটি। আর এবার সেই ঘটনা নিয়ে যে বিস্ফোরক মন্তব্য করেছে মমতা ব্যানার্জি, তার একই মন্তব্যে ঘিরে কিন্তু একেবারে কিন্তু ভারতের কিন্তু বাঘা বাঘা নেতারা কিন্তু একেবারে কিন্তু হাতে হাতে কিন্তু ফেসে যাচ্ছেন। অর্থাৎ শরীফ ওসমান হাদির যে ঘটনাটি, তার যে অপরাধীরা রয়েছে তাদেরকে বাঁচাতে কিন্তু এই ভারতের কিন্তু বেশ বিশিষ্ট নেতারা কিন্তু সাহায্য করেছে। অর্থাৎ বাংলাদেশে থাকা মূল ইন্ধনদাতা, মূল অপরাধী, তাকে রক্ষা করতেই কিন্তু ভারতের এই নেতারা কিন্তু এমন একটা কারসাজি করেছে। তবে এবার কিন্তু মমতা ব্যানার্জির এক বক্তব্যে কিন্তু তোলপাড় কিন্তু পুরো দুই বাংলায় একেবারে কিন্তু স্পষ্ট হয়ে গেছে বিষয়টি যে ওসমান হাদির ঘটনার যে আসামিরা, তাদেরকে বাঁচাতে যে ভারতের নেতারা কে কে ইন্ধন দিয়েছে, এমনকি কে কে সহযোগিতা করেছে বাংলাদেশের মূল অপরাধীকে বাঁচাতে। দর্শক, সেটার বিস্তারিত নিয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আজকে আপনাদের জন্য হাজির করতে যাচ্ছি, যেটা দেখলে দর্শক আপনার চোখ রীতিমতো একেবারে কপালে উঠবে। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, আমাদের আজকের এই খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু এই পুরো ঘটনাটির বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তাই চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই মূল প্রতিবেদনটি দেখিয়ে নিয়ে আসি, তারপর এ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব আমরা। কাকে দিয়ে খুঁজেছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, হাদির হত্যাকারীদের রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ফোন পান তিনি। তাকে বলা হয় এই বিষয়টি যেন বাইরে জানাজানি না হয়। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। মঙ্গলবার কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় এক কর্মসূচিতে হাদি তার প্রসঙ্গ টেনে মমতা বলেন, বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করেছিল, জানিয়ে বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার অধিকারও নেই বলার, কিন্তু আমি যেটা বলতে চাইছি তা হলো ওই হোরা মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে চলে আসে। বাংলায় আসার পর আমাদের এসটিএফ তাদের ধরে ফেলে, এইটা তাদের কৃতিত্ব। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি, না বলবো না দেশের স্বার্থে। কি বললেন, आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, एक देश के लिए है। তিনি আরো বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে আমাকে ফোন করে জানিয়েছিলেন, আপনি রাজ্য পুলিশকে জানিয়ে দিন এটা যেন বাইরে না যায়, কারণ এটা দেশের ব্যাপার। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার। আমি তো সম্পদের ভয়ে কর্মীদের জলে ভাসিয়ে দিয়ে দল ছেড়ে চলে যাব না, আমার তো অ্যাক্সিডেন্ট লাগতো। অমিত শাহকে উদ্দেশ্য করে মমতা প্রশ্ন ছুড়ে বলেন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল। আজকের সরকার পরিবর্তন হলেও আমি সবটাই জানি, আমার হৃদয়টাই একটা কথার ভান্ডার, তথ্য ভান্ডার। আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি, না বলবো না দেশের স্বার্থে। তৃণমূল সভানেত্রী বলেন, এতদিন আমি বলিনি, কিন্তু আজকে অত্যাচারের শেষ সীমায় গেছে বলে আমাকে মুখ খুলতে হয়েছে। আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। আমি বাংলাদেশকে ভালোবাসি, দেশের স্বার্থে ওই নাম আমি বলবো না। গত বছরের 12ই ডিসেম্বর দুপুর আনুমানিক 2:20 পল্টন থানার বক্স কালভার্ট রোডে শহীদ শরীফ ওসমান হাদির উপর দুষ্কৃতিকারীরা গুলি করে পালিয়ে যায়। আহত শরীফ ওসমান হাদিকে চিকিৎসার জন্য প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে গত 18ই ডিসেম্বর বাংলাদেশ সময় রাত 9:45 চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।
এই ঘটনায় গত 14 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। 2026 সালের জানুয়ারি মাসে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সাবেক কাউন্সিলর বাপ্পি সহ 17 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট 77 জনকে সাক্ষী করা হয়েছে। দর্শক, বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম আলোচিত, চাঞ্চল্যকর এবং হৃদয় বিদারক ঘটনা ছিল জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম রূপকার এবং তরুণ ছাত্রনেতা শহীদ ওসমান হত্যাকাণ্ড। কিন্তু এই হত্যাকাণ্ডের জল যে গড়িয়ে খোদ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তর পর্যন্ত পৌঁছে গেছে, এবার সেই বিস্ফোরক এবং পিলে চমকানোর দাবি তুলেছেন আর কেউ নন, স্বয়ং পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর নিজের প্রথম রাজনৈতিক কর্মসূচিতেই মমতা এমন এক মেগাওয়াট বোমা ফাটিয়েছেন যা শুধু পশ্চিমবঙ্গ নয়, বরং পুরো বাংলাদেশ এবং ভারতের ভূ রাজনৈতিক সমীকরণকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবি যদি বিন্দু মাত্র সত্য হয়, তবে এটি সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িয়ে আছে এক গভীর আন্তর্জাতিক এবং ভূ রাজনৈতিক ব্লুপ্রিন্ট। যে তরুণ নেতা বাংলাদেশের রাজপথে দাঁড়িয়ে ভিনদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, তাকে কি খুব সুপরিকল্পিতভাবেই সরিয়ে দেওয়া হয়েছে? আর সেই চিহ্নিত খুনিদের রক্ষা করতেই বা কেন স্বয়ং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে হস্তক্ষেপ করতে হলো? বাংলাদেশ রাষ্ট্রটা পুরো ইন্ডিয়ার পেটের মধ্যে। বাংলাদেশ যদি স্থিতিশীল না থাকে তাহলে সেভেন সিস্টার্স স্থিতিশীল থাকবে না। দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার সাথে জড়িত এই রুদ্ধশ্বাস রাজনৈতিক থ্রিলার এবং ভূ রাজনৈতিক চক্রান্তের প্রতিটি পাতা আজ আমরা নিখুঁতভাবে বিশ্লেষণ করে দেখব। গত মঙ্গলবার 2 জুন 2026 কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় আয়োজিত তৃণমূল কংগ্রেসের এক কর্মসূচিতে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে চরম ভরাডুবির পর এটিই ছিল তার প্রথম বড় কোনো রাজনৈতিক সমাবেশ। দলের ভেতরে চরম কোন্দল, 80 জন বিধায়কের মধ্যে 60 জনেরই বিদ্রোহী হয়ে ওঠা এবং ধর্ণা কর্মসূচিতে মাত্র 6 জন বিধায়কের উপস্থিতি, সব মিলিয়ে তিনি ছিলেন চরম কোণঠাসা এবং বিপর্যস্ত। ঠিক এমন এক রাজনৈতিক খাদের কিনারায় দাঁড়িয়ে তিনি ফায়দা তুলতে বা কেন্দ্রীয় সরকারকে চাপে রাখতে যে তাসটি খেললেন, তা ছিল এক কথায় অভাবনীয় এবং অভাবিতপূর্ব। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নাম উল্লেখ না করলেও অত্যন্ত স্পষ্টভাবে বাংলাদেশের একটি সাড়া জাগানো হত্যাকে ইঙ্গিত করে বলেন, বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ গ্রেফতার করেছিল, যে ঘটনা নিয়ে বাংলাদেশে অনেক বড় আন্দোলন হয়েছিল। আমি অন্য দেশের কথা বলছি না, আমার সেই অধিকারও নেই, কিন্তু আমি যেটা বলতে চাইছি তা হলো ওই হত্যাকারীরা মেঘালয় সীমান্ত দিয়ে অত্যন্ত সুকৌশলে পশ্চিমবঙ্গে চলে আসে। বাংলায় আসার পর আমাদের এসটিএফ তাদের ঠিকই ধরে ফেলে এবং এটা আমাদের রাজ্য পুলিশের অনেক বড় কৃতিত্ব। কিন্তু এই রাজনৈতিক থ্রিলারের আসল ক্লাইম্যাক্স শুরু হয় ঠিক এরপরেই। মমতা প্রকাশ্যে দাবি করেন, রাজ্য পুলিশ যখন ওই চিহ্নিত খুনিদের গ্রেফতার করে তখন দিল্লির সাউথ ব্লক থেকে সরাসরি ফোন আসে তার কাছে। মমতা বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে আমাকে ফোন করে জানিয়েছিলেন, আপনি রাজ্য পুলিশকে কড়া নির্দেশ দিয়ে জানিয়ে দিন এই গ্রেফতারের খবরটা যেন কোনোভাবেই মিডিয়া বা বাইরে না যায়, কারণ এটা দেশের ব্যাপার। অমিত শাহকে উদ্দেশ্য করে মমতা সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, কাকে দিয়ে ফোন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল ওই তদন্তে। আজকে সরকার পরিবর্তন হলেও আমি কিন্তু সবটাই জানি। আমার হৃদয়টা একটা তথ্যের বিশাল ভান্ডার। এতদিন আমি এসব বলিনি, কিন্তু আজকে অত্যাচার শেষ সীমায় গেছে বলে আমাকে মুখ খুলতে বাধ্য হতে হয়েছে। আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। দেশের স্বার্থে ওই নাম আমি বলবো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না বললেও দুই বাংলার রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষের বুঝতে আর এতটুকু বাকি নেই যে তিনি কার কথা বলেছেন। তিনি স্পষ্টতই বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম বীর নেতা এবং ঢাকা 8 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শহীদ ওসমান বিন হাদির কথা ইঙ্গিত করেছেন। ওসমান হাদি ছিলেন বাংলাদেশের তরুণ প্রজন্মের এক অকুতোভয় এবং আপোষহীন কণ্ঠস্বর। ভিনদেশী আধিপত্যবাদ এবং পতিত ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। 2025 সালের 12 ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় মসজিদ থেকে বের হওয়ার সময় মোটর সাইকেলে আসা আত্মায়ীরা তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে 15 ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়, যেখানে 18 ডিসেম্বর মাত্র 32 বছর বয়সে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার এই অকাল মৃত্যু পুরো বাংলাদেশ জুড়ে এক তীব্র শোক এবং চরম ক্ষোভের জন্ম দেয়। ছাত্র জনতা রাজপথে নেমে আসে এবং দেশের বিভিন্ন স্থানে তীব্র বিক্ষোভ প্রদর্শিত হয়। পরবর্তীতে তদন্তে বেরিয়ে আসে এই জঘন্য হত্যার সাথে সরাসরি যুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর শেখ নামের দুই চিহ্নিত রাজনৈতিক ক্যাডার। ঘটনার পরপরই তারা অত্যন্ত সুকৌশলে সীমান্ত পার হয়ে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যায়। দর্শক, রিপোর্ট দেখে যতটুকু ধারণা করা যাচ্ছে যে এখানে মূল ঘটনাটি হয়েছে যে শরীফ ওসমান হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য যে মূল ইন্ধনদাতা, যে মূল কমান্ডদাতা, সে কিন্তু এই ভারতের সহযোগিতাতেই কিন্তু এই শরীফ ওসমান হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। কারণ সেই পুরো মাস্টার প্ল্যানের মধ্যে
শুরু থেকে যেখানে শরীফ ওসমান হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, সেখান থেকে অপরাধী ভারতে পালিয়ে গিয়েছে এবং ভারতে বেশ কয়েকবারই গ্রেপ্তারের নাটক করা হয়েছে। কিন্তু তারপরও এই নিয়ে আর কোনো খোঁজখবরই পাওয়া যায়নি। এমনকি ভারতের যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে যে অমিত শাহ, সে অমিত শাহই কিন্তু নির্দেশ দিয়েছে এই অপরাধীদেরকে ছেড়ে দেওয়ার জন্য। তৎকালীন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে ফোন দিয়ে কিন্তু এই কথাটি বলেছিল, আর সেটাই কিন্তু এবার স্বীকারোক্তি দিয়েছে মমতা ব্যানার্জি। আর যার ফলেই কিন্তু বিষয়টি একেবারে স্পষ্ট হয়ে যায় যে ভারত এবং বাংলাদেশের যৌথ কিছু ক্রিমিনালের উদ্যোগেই কিন্তু এই ঘটনাটি ঘটানো হয়েছে। শরীফ ওসমান হাদির মতো এমন একজন দুর্দর্শ সাহসী ব্যক্তিকে সরিয়ে দিয়ে বাংলাদেশের চরম ক্ষতি করেছে কিন্তু এই ক্রিমিনালরা। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আপনি কি চান সঠিক তদন্তের মাধ্যমে এই ক্রিমিনালদের বিচার হোক, এমনকি যারা এর ইন্ধনদাতা রয়েছে তাদেরও সর্বোচ্চ শাস্তিটুকু হোক? দর্শক, অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখবেন আমাদের কমেন্ট বক্সে এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী আপডেটের জন্য। আজ এ পর্যন্ত, ভালো থাকুন সকলেই।